হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই পরশুরাম, মায়া, সৌরভ তিনজন এরা মিলে একজন গুন্ডার পেট থেকে কথা বের করবার জন্য তাকে মারধর করছে। এরপর বলরাম এসে পরশুরামকে বলছে সেই লোকটার পায়ে গুলি লেগেছে, সে হসপিটালে ভর্তি আছে আর সে কর্ণ চ্যাটার্জির নাম নিয়েছে। এরপর দেখা যাচ্ছে তটিনী শিবুকে ফোন করেছে, ফোন করে জিজ্ঞাসা করছে যে হুট করে তুমি কোথায় চলে গেলে বাজার করার নাম করে। শিবু তখন বলছে বাড়ির চাবিটা লাট্টুর কাছে দিয়ে এসেছে আর সে একটা ক্লায়েন্টের কাছে এসেছে, আজকে সন্ধ্যেতে আসাম রওনা হয়ে যাবে, তাই একটু তাড়াহুড়ো করে তার সাথে মিট করতে এসেছি। এমনকি তটিনীর কথা মতো সে বাজারটাও সেরে ফেলেছে, পার্শে মাছ, চিকেন, আদা, বেগুন, ভেন্ডি, লেবু যা যা আনতে বলেছিল সবই সে নিয়েছে। কথা বলতে বলতে কিন্তু তটিনীর চোখ পড়ে হঠাৎ করে মেঝেতে, সেখানে এক ফোঁটা রক্ত পড়ে থাকতে দেখে। সে তখন সেটা শিবুকে বললে শিবপ্রসাদ কিন্তু বুঝতে পারে যে সে যাকে গুলি মেরেছিল তারই হয়তো কোনো ব্লাড সেখানে পড়ে রয়েছে। শিবু তো একটু অবাক হয়ে যায়, মানে ভয় পেয়ে যায়। তখন পরেশ যেন সে কিছুই জানে না এরকম একটা ভান করতে থাকে আর কিছু একটা বলে কাটিয়ে দেয়। ওদিকে পিকো তার মায়ের মুখ থেকে ব্লাড শুনে, মানে এই কথাটা শুনে ভয় পেয়ে যায় আর তার মাকে বারবার করে জিজ্ঞাসা করতে থাকে যে কিসের ব্লাড, কার ব্লাড। তার মা তখন তাকে কিছু না বলে ঘরের ভেতরে পাঠিয়ে দেয়। এরপর শিবু তটিনীকে বলছে যে সে মাছ নিয়ে ঘরে ঢুকেছিল, সেই প্লাস্টিক থেকেই হয়তো চুইয়ে চুইয়ে রক্তটা পড়েছে। তটিনীও কিন্তু তখন সেটা বিশ্বাস করে নেয় আর ফোনটা রেখে দেয়। এরপরে পরশুরাম বলরামকে কর্ণ চ্যাটার্জিকে ফোন করতে বলে আর বলরামও সেই মতো করে কর্ণ চ্যাটার্জিকে ফোন করলে আরাধ্যা ফোনটা রিসিভ করে আর বলে যে কর্ণ চ্যাটার্জি এখন বিজি আছেন। জবাবে তখন পরশুরাম বলছে যখন উনি ফ্রি থাকবেন বলবে যে এই নাম্বারে রিং ব্যাক করতে। আরাধ্যা তখন বলছে যে আপনার গলাটা কিন্তু খুব চেনা চেনা লাগছে। শিবপ্রসাদ বলছে হ্যাঁ, আগেও শুনেছেন, আমি পরশুরাম। এরপর আরাধ্যা জিজ্ঞাসা করছে যে আপনি ফোন করেছেন কেন। তখন পরশুরাম বলছে আপনার শ্বশুরমশাইকে এরপরে স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টে আসতে হবে, এখানে বলরাম বাবুর সাথে দেখা করতে হবে, ওনাকে ইন্ট্রোগেট করা হবে আর উনি না এলে ওনাকে তুলে আনা হবে, আর যাদেরকে তুলে আনা হয় তাদেরকে কিন্তু অন্য ট্রিটমেন্ট করা হয়। পরশুরাম বলছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নয়, অ্যালোপ্যাথি বা সার্জারিও করা হতে পারে, এমনটা বলে ভয় দেখাচ্ছে আর ফোনটাও রেখে দেয়। এরপরে ফোনটা রাখার পর কিন্তু আরাধ্যা বাবা বাবা বলে তার শ্বশুরমশাইকে ডাকতে চলে যায়। আর এদিকে আরাধ্যার সাথে কথা বলার পর আরাধ্যার কথা শুনে পরশুরাম কিন্তু একটু টেনশনে পড়ে যায়। বলরামকে বলছে, মানে বলরাম জিজ্ঞাসা করছে যে কেন, কি হয়েছে তোর। তখন বলছে যে আরাধ্যা বলছিল যে আমার গলাটা তার খুব চেনা চেনা লাগছে, আসলে খুব বুদ্ধিমতী আরাধ্যা। সৌরভ তখন জিজ্ঞাসা করছে কর্ণ চ্যাটার্জি ফোন ধরেনি। উত্তরে তখন পরশুরাম বলছে না, আরাধ্যা ফোনটা ধরেছিল আর কবিরের জন্য প্রচণ্ড ডেসপারেট হয়ে গেছে, যেভাবেই হোক কবিরকে রিলিজ করাবেই, আর সেখানেই আমার ভয়। মায়া তখন জিজ্ঞাসা করছে কেন, ভয় কেন। তখন পরশুরাম বলছে ও পাওয়ারফুল ঘরের মেয়ে আর শ্বশুরমশাইও ক্রিমিনাল, প্রায় ভীষণ ক্ষমতাশালী, এই দুয়ের সংযোগে ও খুব সাহসী হয়ে উঠেছে, ও যখন খুশি যা খুশি ঘটাতে পারে। আজকে বাড়ি অবধি লোক ঢুকিয়ে দিয়েছিল শুধু এটা চেক করার জন্যে যে শিবপ্রসাদ গাঙ্গুলি সত্যি, আমি শিবপ্রসাদ গাঙ্গুলি কিনা সত্যি। কর্ণ চ্যাটার্জি কিন্তু সন্দেহ করছে আর তার সন্দেহটা গভীর হওয়ার আগেই তাকে তুলে আনতে হবে। বলরাম তখন বলছে যে এমন মগজ ধোলাই করতে হবে যেন পরশুরামের কথাই ভুলে যায়। পরশুরাম বলছে আর যদি মগজ ধোলাই না হয় তাহলে অন্য ধোলাই করা হবে। এরপর শিবু বাড়ি ফিরলে তটিনী তাকে তার শাড়ি একটা দিয়ে বলছে এটা পিকো করতে হবে, তুমি ক্লাবে খানিকক্ষণ আড্ডা মেরে ফেরার পথে সেটা নিয়ে আসবে পিকো করে। এরপর আসার সময় তটিনী তাকে তার জন্য ফুলও নিয়ে আসতে বলে। শিবু তখন বলছে বলার দরকার নেই, আমি আসার সময় ঠিক নিয়ে আসব, আমি আমার বউকে সাজিয়ে পাঠাবো। তটিনী জিজ্ঞাসা করছে তুমি যাবে না। তখন শিবপ্রসাদ বলছে সে যাওয়া যাবে। তটিনী তখন তাকে জোর করছে তার সাথে যাওয়ার জন্যে, বলছে যে সে তার জামা প্যান্টও বের করে রেখেছে। তখন শিবপ্রসাদ যেতে রাজিও হয়ে যায় তার বউয়ের কথা শুনে। ঠিক তখন তটিনীর মা ফোন করেছে, ফোন করে জিজ্ঞাসা করছে যে জামাই আছে, তিনি তার সাথে একটু কথা বলতে চান। তটিনী এরপর শিবপ্রসাদকে ফোনটা দিচ্ছে। তটিনীর মা তখন তাকে জামাই ষষ্ঠীর জন্য নেমন্তন্ন করছে। শিবপ্রসাদ তখন অবাক হয়ে বলছে যে ষষ্ঠী। পিকো এটা শুনে জিজ্ঞাসা করছে যে মাম্মি হোয়াট ইজ ষষ্ঠী। তটিনী তখন বিরক্ত হয়ে বলছে এই চুপ কর তো। পিকো তখন বলছে যে মাম্মি দুর্গাপূজার ষষ্ঠী, আই নো ষষ্ঠী। তখন তটিনী আবারও বিরক্ত হয় আর মাথায় হাত দিয়ে বলছে যে পিকো এটা সেই ষষ্ঠী নয়, এটা হলো জামাই ষষ্ঠী। পিকো তখন বলছে যে মাম্মি কতগুলো ষষ্ঠী হয়। তার মাম্মি তখন তাকে বলছে
যে পিকো এবার তুই চুপ কর তো, অনেক হয়েছে, এবার একটু থাম। এরপর কিন্তু তটিনী ফোনটা কানে নিয়ে তার মাকে বলছে, তটিনী তার মাকে বলছে যে তোমার জামাই যেতে রাজি হবে না। তখন মানে শিবপ্রসাদকে ফোনটা দিতে বলছে। শিবপ্রসাদ বলছে যে থাক না তটিনী। তখন বলছে নাও, ড্যাডি হলে ফোনটা দিতাম না, মা বলেই ফোনটা দিচ্ছি। তো এবার শিবপ্রসাদের শাশুড়ি মা তো খুব করে রিকোয়েস্ট করছে যে একবার বাটাটা দিয়েই চলে আসবে, যেরকম আচার অনুষ্ঠান যা কিছু আছে করে নিয়ে ওকে খাইয়ে দিয়ে চলে আসবে। তো এই বলে তো কান্নাকাটি শুরু করেছে যে প্লিজ একবার অনুমতি দেওয়া হোক। তো শিবপ্রসাদ বলছে আচ্ছা ঠিক আছে, কাঁদবেন না, ঠিক আছে আপনি আসবেন, এসে যা যা করার আপনি করে যাবেন। তো এটা শুনে তো তটিনীও খুশি হয়ে যায় আর তটিনীর মাও খুশি হয়ে যায়। এরপরে ফোনটা রাখার পরেই পিকো বলছে মা এসব কিছু প্ল্যান করে হয়েছে তাই না? বলে মানে পিকো মানে তার মা হয়তো জানতো এই ব্যাপারগুলো। পিকোকে বলছে পিকো তুই মার খাবি কিন্তু। পিকো তো পালাচ্ছে। এই পরে পিকোর পিছনে দৌড়তে দৌড়তে পিকো ঘরে পালিয়ে যায়। তটিনী এরপরে আবারও কিন্তু সেই রক্তের দাগটা দেখে একটু চিন্তায় পড়েছে। বলছে জানো আমার কেমন জানি না মনে হচ্ছে যে এটা মাছের রক্ত নয়। তখন পরশুরাম বলছে তাহলে কার রক্ত? বলছে যে কেন জানি না মনে হচ্ছে এটা মানুষের রক্ত। মানে ধ্যাত, মানুষের রক্ত এখানে কোত্থেকে আসবে? এই বলে কিছু একটা বলে তটিনীর কিন্তু মনটা ঘুরিয়ে দেয়। তটিনী বলছে আচ্ছা ঠিক আছে যাই হোক, তুমি কিন্তু ওই ক্যারাম কম্পিটিশনে গিয়ে গিয়ে ওখানে মজে যাবে না, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে আর আসার পথে শাড়িটা নিয়ে আসবে, তাই বলছে। এরপর শিবপ্রসাদ চলে যাওয়ার পরে আবারও তটিনীর মনে ওই একই সন্দেহ। বলছে না, এটা মাছের রক্ত নয়, এটা মানুষেরই রক্ত। এদিকে তটিনীদের বাড়িতে মানে মায়ের বাড়িতে তটিনীর মাকে ভানু বলছে যে এইসব ষষ্ঠী টষ্ঠী করার প্ল্যান মাথা থেকে বের করে দিন। শুধু শুধু বাড়িতে একটা ঝামেলা হবে, কেওয়ার সৃষ্টি হবে, আপনাকে কিন্তু কেউ যেতে দেবে না, তাই এইসব কিছু মাথা থেকে বার করে দিন। বলছে এই বাড়িতে যদি কেউ জামাই ষষ্ঠী নিতে আসে তাহলে সেটা কবির, কবির আসবে। তটিনীর মা বলছে একজন ক্রিমিনালকে নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এবার আরাধ্যার মা এসেছে, চিৎকার করে বলছে যে একজন ক্রিমিনাল মানে তুমি কি বলতে চাইছো যে আমার জামাই ক্রিমিনাল? তটিনীর মা বলছে হ্যাঁ, তাই তো জেল কাস্টাডিতে আছে। যদি ভালো মানুষ হতো তাহলে কোনো মন্দিরে থাকতো বা কোনো ভালো জায়গায়, আর জেল কাস্টাডিতে যে থাকে তাকে আমি ক্রিমিনাল ছাড়া আর কোনো কিছু বলি না। এরপর আরাধ্যার মা আরও কিছু বলতে গেলে তটিনীর মা বলছে আমি জামাইকে ষষ্ঠী দিতে যাব, ষষ্ঠীর বাটাও দিতে যাব, তাই কেউ যদি আমাকে আটকাতে পারো তো আটকে নাও। এরপরে ভানুরা বলছে, তটিনীর মা তো বলে চলে যায়, তো ভানুরা বলছে যদি এই বাড়ি থেকে ষষ্ঠী দিতে যাই তাহলে এই চাপটা এসে পড়বে তটিনী আর শিবপ্রসাদের ওপর। এদিকে আরাধ্যার মা বলছে আমার জামাই যদি ষষ্ঠী না পায় তাহলে ওর জামাইকেও আমি ষষ্ঠী পেতে দেব না। এদিকে দেখা যাচ্ছে আরাধ্যা ভানুকে কাঁদতে কাঁদতে ফোন করেছে। তো ভানু জিজ্ঞাসা করছে কি হয়েছে? তো বলছে যে তার ড্যাডিকে ফোনে পাচ্ছে না, জেঠুকেও পাচ্ছে না। বলছে তোর ড্যাডি একটা মিটিংয়ে গেছে। তখন বলছে যে কর্ণ চ্যাটার্জিকে স্পেশাল ব্রাঞ্চ থেকে জেরা করার জন্য ডেকেছে। তখন বলছে তোর শ্বশুরমশাই জানে এটা? বলে না জানে না। কি বলবো কিছু বুঝতে পারছি না। এদিকে ভানু বলছে ঠিক আছে তোকে বলতে হবে না, আমি একটু বাদে তোকে ফোন করছি, দেখছি কি করা যায়। আর ওদিকে দেখা যাচ্ছে যে কর্ণ চ্যাটার্জিকে বলরাম কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করছে। কর্ণ বলছে বলরামকে যে আমাকে এখানে নিয়ে এসে কিন্তু আপনারা ভালো কাজ করেননি। আপনি জানেন আমার হাত কতটা লম্বা, আমি কি করতে পারি? আপনারা কিন্তু আগুন নিয়ে খেলছেন। বলরাম বলছে আপনি শিবপ্রসাদ গাঙ্গুলির বাড়িতে গুন্ডা পাঠিয়েছিলেন, তাও আবার উইথ ফায়ার আর্মস। কর্ণ কিন্তু শুনে অবাক হয়ে যায়। বলরাম আরও বলছে আপনি শিবপ্রসাদ গাঙ্গুলির পরিবারকে দিন রাত ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন, আর তাদেরকে স্টেটমেন্টটা বদলাতে বলছেন ভয় দেখিয়ে। আর আপনি নিশ্চয়ই জানেন যে এর ফল কী হতে পারে। কর্ণ বলছে কিচ্ছু করতে পারবেন না। সৌরভ বলছে আমাদের কাছে সব প্রমাণ রয়েছে। কর্ণ বলছে সব মিথ্যে, আমি কোর্টে প্রমাণ করে দেব। কর্ণ বলছে যে কি মনে হচ্ছে আমি আতিবাতি একজন ক্রিমিনাল? তখন মায়া বলছে আপনি খুব ঘোরের একজন লোক। মায়া বলাতে মায়াকে বলছে যে মুখ সামলে কথা বলতে। ওদিকে দেখা যাচ্ছে বলরাম পরশুরামকে ফোন করছে। পরশুরামকে ফোন করতেই পরশুরাম বলছে যে ওনাকে বল আমি ওনার কথা সব শুনতে পাচ্ছি, উনি বেশি মুখ খুললে বেশি কথা বললে ওনার কপালে কিন্তু উত্তম মধ্যম। এবার পরশুরামের কথাটাই বলরাম কর্ণকে বলতে কর্ণ কিন্তু একদম রেগে যায় আর উঠে দাঁড়িয়ে বলরামের কলার চেপে ধরে আর জিজ্ঞাসা করছে যে পরশুরাম কোথায়। এরপর বলরামের দিকে মানে বাকি অফিসাররা এগিয়ে গেলে কর্ণকে মারতে গেলে বলরাম হাত দিয়ে থামিয়ে দেয়। এদিকে কর্ণ ফোনটা কাড়িয়ে নেয়, নিয়ে পরশুরামকে বলছে এই কোথায় তুমি, সামনে এসো। বলছে তুমি কত বড় অফিসার, সামনে এসো। পরশুরাম চুপ করে আছে। তারপর বলছে কি হলো, তুমি কথা বলছো না কেন? পরশুরাম বলছে সামনে এলে পায়ের নিচ থেকে জমি সরে যাবে কর্ণ চ্যাটার্জি। কর্ণ তাও বলে যাচ্ছে যে এই সামনে এসো। কর্ণ চ্যাটার্জি বলছে লুকিয়ে লুকিয়ে আমার সাথে লড়াই করা, যা করার সামনে এসে করো, নাহলে দেখতে পাবে 5 মিনিটের মধ্যে আমি এখান থেকে বেরিয়ে যাব। তখন পরশুরামও রেগে যায়, বলছে বেশি কথা হয়েছে দেখবেন, এক্ষুনি টানতে টানতে বাইরে নিয়ে যাব। আর বাইরে কিন্তু মিডিয়ার লোক একেবারে অপেক্ষা করছে।
মিডিয়ার খবর শুনে কিন্তু কর্ণের অবস্থা খারাপ। বলছে প্রেস মিডিয়া নাকি, কে খবর দিয়েছে, ঘাবড়ে গেছে। পরশুরাম হাসছে আর বলছে আপনার মতো নামই একজন মানুষ আমাদের ডিপার্টমেন্টে এসেছে, তো এটা মানুষ জানবে না? এরপর বলছে তার মানে মিডিয়ার লোক এসেছে। তারপর বলছে আমার বাউন্সাররা কোথায়? এই বলে যখন বেরোতে যাচ্ছে তখন কিন্তু সৌরভ একেবারে খুব জোরে করে চেপে একদম হাত ধরে নেয়। আর সেই হাত ধরার অনুভূতিটা কোথাও না কোথাও শিবপ্রসাদ গাঙ্গুলি যে তার হাতটা ধরেছিল সেই অনুভূতির সাথে ম্যাচ করাচ্ছে কর্ণ চ্যাটার্জি। সৌরভ বলছে যাবেন না। কর্ণ বলছে আমার হাতটা ছাড়ো। আর বারবার করে তার মনে হচ্ছে যে একদম শিবপ্রসাদ গাঙ্গুলি যেভাবে হাতটা ধরেছিল ঠিক একই রকম মনে হচ্ছে তার। এরপরে মায়া এসে সৌরভকে ইশারা করলে সৌরভ কিন্তু কর্ণের হাতটা ছেড়ে দেয়। আর ওদিকে পরশুরাম কিন্তু সবটাই শুনতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি পর্ব ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে গেলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।